স্মার্ট পাঠশালা। আজকে তোমাদের টপিক হচ্ছে জিন ইন্টারেকশন। তাহলে দেখো আমাদের টু টাইপস অফ জিন ইন্টারেকশন আছে, ইন্ট্রাজেনিক আর ইন্টারজেনিক। ঠিক আছে, ইন্ট্রাজেনিক আর ইন্টারজেনিক। ইন্ট্রাজেনিক জিন ইন্টারেকশন হচ্ছে ইনকমপ্লিট ডোমিনেন্স আর কোডোমিনেন্স। ঠিক আছে, যেটা আমরা আগে দেখেছি আমাদের ক্লাসের মধ্যে। আর ইন্টারজেনিক এর মধ্যে এখন আমরা দেখব অনেকগুলি আলাদা আলাদা টাইপস আছে, যে সাপ্লিমেন্টারি, কমপ্লিমেন্টারি জিনস, তারপরে আছে এডিটিভ জিনস। কিন্তু আমাদের সিলেবাসে শুধু তিনটেই আছে, কমপ্লিমেন্টারি, সাপ্লিমেন্টারি আর ডোমিনেন্ট এপিস্টেসিস। ঠিক আছে, তাহলে আমরা একটু ডেফিনেশনটা দেখি। ডেফিনেশনটা দেখো এবার। Most of the characters of living organism are controlled, influenced or governed by a collaboration of several different genes. আমি তোমাদেরকে জিনের যে কথাগুলো বলেছিলাম, যে ডিফারেন্ট জিনস আছে এটার মধ্যে, যে কমপ্লিমেন্টারি, সাপ্লিমেন্টারি জিন সবগুলো মিলে মানে একটা একটাকে ইনফ্লুয়েন্স করে। যে কেমন, সাপোজ এখানে দুইটা জিন আছে, ঠিক আছে, এটা এটার ক্যারেক্টারকে ফুললি এক্সপ্রেস করতে পারে, এটার জন্য এটার টল ক্যারেক্টারটা থাকে, আর এটার নাম তো টোটাল হাইব্রিড টল। ঠিক আছে, তাহলে এখন এটা ক্যারেক্টারটাকে ফুললি, যেহেতু ডোমিনেন্ট, আমরা জানি ডোমিনেন্টের ক্যারেক্টার হিসেবে হয় লো অফ ডোমিনেন্স আর রিসিভনেস, আমরা দেখেছি। তাহলে এটার ক্যারেক্টারটা এটা এক্সপ্রেস করে ফেলেছে। এবার এই ক্যারেক্টারটা এটাকে ইনফ্লুয়েন্স করছে বা গভর্ন করছে, মানে গাইড করছে যে তুমি তোমার কিছু ক্যারেক্টারগুলি এক্সপ্রেস করো। তো এবার বলছে যে এই দুইজন যদি একত্রিত হয়ে, ইনফ্লুয়েন্সের ফলে দুজন যদি একত্রিত হয়ে কিছু একটা দেয়, তাহলে আর একটা নাম বেরিয়ে আসে। এই জন্য টল আর ডোয়ার্ফ মিলে মাঝখানবর্তী যে আমরা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড গুলি ধরি, এটা হাইব্রিড কন্ডিশন বলা হয়। এই জন্য টোটাল নামটা আমরা দিই হচ্ছে ক্যারেক্টারের হাইব্রিড টল। তাহলে এমন সব জিনের মধ্যেই এমন আছে। আমি শুধু একটা তোমাদের স্পেসিফিক একটা এক্সাম্পল দেখালাম। এবার দেখো সেকেন্ড পয়েন্টটা, যে দিস কন্ডিশন হোয়ার এ সিঙ্গেল ক্যারেক্টার ইজ গভর্নড বাই টু অর মোর জিনস এন্ড এভরি জিন এফেক্ট দ্য এক্সপ্রেশন অফ আদার জিন ইনভলভড ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ক্যারেক্টার। মানে এখন তো শুধু আমরা একটা জিনকে দেখেছি আরেকটা জিনকে ইনফ্লুয়েন্স বা গভর্ন করে। এখন একটার মধ্যে যদি দুইটার থেকে তিনটা বা তিনটা থেকে চারটা জিনও থাকে, ম্যাক্সিমাম চারটা জিনও যদি একটা কম্বিনেশনের মধ্যে থাকে আমরা দেখি, তাহলে হয়তো একটা জিন দুইটাকেও এফেক্ট করতে পারবে, তিনটাকেও এফেক্ট করতে পারবে, মানে ইনফ্লুয়েন্স বা গভর্ন করবে, গাইড করতে পারে যে আমি আমার ক্যারেক্টারগুলিকে এক্সপ্রেস করেছি, আমি ডোমিনেন্ট, এবং যদি রিসিসিভ বাকিগুলো থাকে তাহলে তোমরাও এক্সপ্রেস করো আস্তে আস্তে। তাহলে এটাই বলেছে, দেখো দিস কন্ডিশন হোয়ার সিঙ্গেল ক্যারেক্টার ইজ গভর্নড বাই টু অর মোর জিনস, মানে হয়তো বা এমনও থাকতে পারে যে শুধু একটা সিঙ্গেল ক্যারেক্টার আছে, এমন চারটা কম্বিনেশনের মধ্যে তিনটা ডোমিনেন্ট, শুধু একটা, তাহলে সবগুলো একটা ক্যারেক্টারকেও গভর্ন করতে পারে, গাইড করতে পারে যে তুমি তোমার ক্যারেক্টারগুলি এক্সপ্রেস করো। ঠিক আছে, তাহলে এমন একটা জিন ইন্টারেকশনকে আমরা, যেখানে এমন একটা জিন তিন চারটা জিনকে ইনফ্লুয়েন্স করবে বা চারটা জিন একটা জিনকে ইনফ্লুয়েন্স করবে, এটাকে আমরা কি বলি, জিন ইন্টারেকশন। তাহলে দেখো আরেকটা মানে সিম্পল ওয়েতে যদি আমরা বলি, ইন সিম্পল ইট ক্যান বি সেড দ্যাট ইন জিন ইন্টারেকশন এক্সপ্রেশন অফ ওয়ান জিন ডিপেন্ডস অন এক্সপ্রেশন অফ অ্যানাদার জিন। মানে একটা জিনের ইনফ্লুয়েন্স বলেছিলাম আমরা যে একটা জিন আরেকটা জিনের উপরে এবার ডিপেন্ড থাকে। সিম্পল ওয়েতে যদি আমরা বলি, যে সোজা ভাষায়, যে একটা জিন আরেকটা জিনের উপরে ডিপেন্ড থাকে। এই জিনটা, রিসেসিভ জিনটা ডোমিনেন্ট জিনের উপরে ডিপেন্ডেন্ট, যে আমাকেও ইনফ্লুয়েন্স করবে বা গভর্ন করবে আমার ক্যারেক্টারগুলি এক্সপ্রেস করার জন্য। ঠিক আছে, তাহলে জিন ইন্টারেকশনের ডেফিনেশনটা এখানে বুঝা গেল। দেখো এবার যদি আমরা জিন ইন্টারেকশনের যে বলেছিলাম যে তোমাদের ডিফারেন্ট জিন ইন্টারেকশন আছে, এগুলো রেশিও যদি আমরা ফার্স্ট অফ অল দেখি, মেইন এন্ট্রান্সে তোমাদের যে কোনো একটা রেশিও আসতে পারে, সব ইয়ারে আসে, যে তোমার কমপ্লিমেন্টারি জিন ইন্টারেকশন দিল, যে জিন ইন্টারেকশন রেশিও কত, অপশন দিয়ে দিল 9:7, 12:3:1, 9:3:4, এমন করে যে তোমার বলতে হবে যে জিন কমপ্লিমেন্টারি জিন ইন্টারেকশনের F2 রেশিওটা কত। তাহলে আমরা তো এখানে আর করে বের করবো না, যে পুরা ক্রস করে যদি বের করতে আমাদের অনেক সময় যাবে, তাহলে এই জন্য আমাদের এই চারটা মুখস্থ করে রাখলে ভালো হবে। তোমরা যদি পারো স্ক্রিনশট করে রাখো। আচ্ছা দেখো তাহলে এবার, যে কমপ্লিমেন্টারি জিন ইন্টারেকশন 9:7, যেমন সাপ্লিমেন্টারি জিন ইন্টারেকশন আছে 9:3:4, ডোমিনেন্ট এপিস্টেসিস যেটা আমরা মাস্কিং জিন অ্যাকশন বলি 12:3:1, ডুপ্লিকেট জিন ইন্টারেকশন মাল্টিপল ফ্যাক্টর 15:1, ইনহিবিটেড জিন অ্যাকশন 13:3, পলিমেরিক জিন অ্যাকশন এডিটিভ ফ্যাক্টর 9:6:1। আচ্ছা এখন দেখো আমাদের সিলেবাসে
শুধু 3টে এক্সপ্লেনেশন দেওয়া আছে, মানে সিবিএসসি সিলেবাসের মধ্যে সিবিএসসি সিলেবাস অনুযায়ী এই ফার্স্ট তিনটে আমাদের সিলেবাসে আছে। ঠিক আছে, এই তিনটার এক্সপ্লেনেশন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এমনি মেইনলি আমার মেইন যেটা মনে রাখতে হবে, চারটা পুরোপুরি আমি যদি মনে রাখি যে রেশিও গুলি, তাহলে আমার এন্ট্রান্সে অনেক সুবিধা হয়। দেখো তাহলে যদি আমরা ফার্স্ট জিন ইন্টারেকশনে দেখি, যে কমপ্লিমেন্টারি জিন ইন্টারেকশন পয়েন্ট গুলো দেখি, এরপরে ক্রসটা করবো আস্তে আস্তে। ফার্স্ট পয়েন্ট দেখো, ইনভলভস টু পেয়ার্স অফ নন এলিলিক জিন, মানে দুইটা নন এলিলিক পেয়ার থাকবে জিনে, তাই এগুলোর মধ্যে আমরা ক্রস গুলি দেখবো। ঠিক আছে, production of one of the two phenotypes of a trait requires the presence of dominant allele of both the genes. Suppose আমার চারটে কম্বিনেশন আছে, এমন, তাহলে এই চারটার মধ্যে দুইটা ফিনোটাইপিক কম্বিনেশন আমার কি হতে হবে, ডোমিনেন্ট হতে হবে। এই জন্য এটা বলেছে প্রোডাকশন অফ ওয়ান অফ দ্য টু ফিনোটাইপস, মানে দুইটার প্রথম দুইটার মধ্যে আর সেকেন্ড দুইটার মধ্যে যে কোনো দুইটা হয়তো কম্বিনেশন আমার টোটাল জিনের মধ্যে ডোমিনেন্ট এলিল থাকতে হবে। ঠিক আছে, যেমন এটার মধ্যে এটা ডোমিনেন্ট, এটার মধ্যে এটা ডোমিনেন্ট, এটাও ডোমিনেন্ট। ঠিক আছে, এমন থাকতে হবে আমার কিসের জন্য, যদি আমার ক্রস করতে হয় তখন একটা ট্রেটের মধ্যে আমার এই জিনিসগুলো থাকতে হবে, প্রেজেন্ট থাকতে হবে। থার্ড পয়েন্ট দেখো, when any one or both of the genes are present in the homozygous recessive state. homozygous recessive state বলতে রিসেসিভ তো আমরা জানি যে ক্যারেক্টার গুলো ছোট হবে, আর হোমোজাইগাস যেহেতু তাহলে সেম হবে, মানে এমন কন্ডিশন আমাদের পেয়ারের মধ্যে, ফিনোটাইপিক পেয়ারের মধ্যে লিখে দেখো যে দ্য কন্ট্রাস্টিং ফিনোটাইপ ইজ প্রডিউস, মানে ফিনোটাইপ একটা কন্ট্রাস্টিং ফিনোটাইপ একটা ক্যারেক্টারের মধ্যে আমার হোমোজাইগাস রিসেসিভ কন্ডিশন একটা থাকতে হবে, যেটা দেখো এই কন্ডিশনের মধ্যে আছে। ঠিক আছে, বাদ ধরো না, এটা তো এখন নেই একটা দুই ক্যারেক্টারে, বাট দুটোটা রিসেসিভ কন্ডিশনে আছে, কিন্তু এটার মধ্যে এমন হতে হবে যে ধরো না এমন একটা ক্যারেক্টার থাকতে হবে, যেটা দুটোটা সেম ক্যারেক্টার, হোমোজাইগাস মানে সেম, হোম ইন সেম, তাহলে হোমোজাইগাস রিসেসিভ স্টেটে থাকতে হবে, মানে দুটোটা ক্যারেক্টার সেম থাকতে হবে এবং দুটোটা ক্যারেক্টার ছোট হতে হবে। ঠিক আছে, লাস্ট পয়েন্ট দেখি, দিস টাইপ অফ জিন ইন্টারেকশন প্রডিউস এ মডিফাইড ডাইহাব্রিড রেশিও অফ 9:7। এমন কোন জিন ইন্টারেকশনের যদি ক্যারেক্টার গুলি থাকে, তাহলে যদি আমরা এটা ক্রস করি শেষ পর্যন্ত আমাদের কি ডাইহাব্রিড রেশিওটা কি হবে, 9:7, যেটা আমরা বলি কমপ্লিমেন্টারি জিন ইন্টারেকশন। তাহলে আমরা একটা এক্সাম্পল নিয়ে ক্রসটা একটু দেখি। তাহলে কমপ্লিমেন্টারি জিন ইন্টারেকশনের এক্সাম্পলটা দেখো একটু। ডেভেলপমেন্ট অফ ফ্লাওয়ার কালার ইন সুইট পি ফলোস দিস টাইপ অফ জিন ইন্টারেকশন, মানে যদি আমরা সুইট পির মধ্যে, মানে পির মধ্যে যদি মটর গাছে যদি আমরা দেখি যে ফ্লাওয়ার কালার গুলি, তাহলে আমরা এমন জিন ইন্টারেকশন পেতে পারি। ঠিক আছে, একটু দেখি এক্সাম্পল ডেসক্রিপশনটা একটু দেখি। ইন সুইট পি ডেভেলপমেন্ট অফ ফ্লাওয়ার কালার্স, পার্পল ফ্লাওয়ার কালার্স রিকোয়ার দ্য প্রেজেন্স অফ টু ডোমিনেন্ট জিন। পার্পল ফ্লাওয়ারটারে দুইটা ডোমিনেন্ট জিন থাকে, একটা সি আর একটা আর। এই দুইটা ডোমিনেন্ট জিন দিয়ে পার্পলটা আমরা ডিনোট করতে পারবো। ঠিক আছে, মানে যখন এই ক্যারেক্টারটা কোনো জিনের মধ্যে থাকবে বা একটা ট্রেটের মধ্যে থাকবে, তখন আমরা বলতে পারি যে এটা কালারটা পার্পল। ঠিক আছে, এবার বলছে when either of the two genes or both of them are present in homozygous recessive condition, মানে এবার যদি উল্টাটা হয়, এটা আমি যদি ধরি স্মল সি স্মল আর, দুটো রিসেসিভ কন্ডিশনে আছে এবং হোমোজাইগাস ফর্মে যদি আবার নাও নিই, ধরো সেম এমন একটা কন্ডিশন এসে বললো বা সিসি এসে বললো, তাহলে পার্পল কালার ক্যান নট বি প্রডিউসড, তখন আর পার্পল কালার হবে না। অ্যাজ রেজাল্ট অফ হুইচ হোয়াইট ফ্লাওয়ার্স আর অবটেইনড, মানে হোমোজাইগাস রিসেসিভ কন্ডিশনে যে কোনো ক্যারেক্টার যদি এমন আমরা পাই, তাহলে এটা হোয়াইট কালারে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, যদি ডোমিনেন্ট ক্যারেক্টারে থাকে, তাহলে আমরা কি জানি পার্পল কালারে হবে। যে এই ক্যারেক্টারটা যদি থাকে, তাহলে একটা ট্রেটের মধ্যে যদি এই দুটোটা ডোমিনেন্ট ক্যারেক্টার থাকে, সিও বড় থাকে আরো বড় থাকে, তাহলে আমরা কালারটা বলতে পারি পার্পল। ঠিক আছে, কিন্তু আমাকে কি বলছে, যদি হোমোজাইগাস রিসেসিভ কন্ডিশনে পার্পল কালার কিভাবে প্রডিউস হবে না, যখন দুটোটা রিসেসিভ কন্ডিশন থাকবে এবং হোমোজাইগাস থাকবে, তাহলে এমন কোন কন্ডিশন থাকলে এটা পার্পল কালার আমরা বলতে পারবো না। ঠিক আছে, তখন কি হবে, যে যদি আমার সাপোজ থাকে এমন সি সি আর আর, যদি আমি এটাকে নিয়ে লিখি সি সি আর আর এমন লিখি, এখান থেকে যদি আমার গ্যামেটে সি আর আসে, ঠিক আছে, তখন এই ক্যারেক্টারের যে জিনগুলি বা ট্রেটে থাকবে, এই জিনগুলি একটা ট্রেটের মধ্যে থাকবে, তখন আমরা এটাকে পার্পল কালার বলতে পারবো না, তখন কালারটা এটা থেকে ভেনিশ হয়ে যায়। ঠিক আছে, আর এটা ওয়ালেট করলেও কালারটা আর আসে না, তখন এটা হোয়াইট কালার, মানে কালার ছেড়ে দেয়, তখন এটা হোয়াইট কালারে থেকে যায়। ঠিক আছে,
তাহলে আমরা ক্রসটা একটু দেখবো। বা তাহলে ক্রসটা দেখো, প্যারেন্টস এর মধ্যে যদি আমি যখন বলেছিলাম তোমাদের একটু আগে পার্পেল আর হোয়াইট, আমরা কি দেখেছিলাম যে পার্পেলটা পিওরলি ডোমিনেন্ট থাকতে হবে না, তাহলে পার্পেলের যদি এমন থাকে তাহলে আমরা রিসেসিভ জানি আমরা হোয়াইট, তাহলে এটা রিসেসিভ কি হবে, সরি স্মল কন্ডিশন হবে দুটোটা, স্মল সি স্মল আর, ঠিক আছে। গ্যামেটের মধ্যে যদি আমরা দেখি বলছি, ঠিক আছে। তাহলে যদি আমরা F1 কন্ডিশন দেখি, এমন আসে কন্ডিশনটা, এটা আমরা কি জানি, এই কন্ডিশন যদি থাকে এটাকে আমরা পার্পেল বলবো, ঠিক আছে। F1 ভ্যারাইটি তো এটা পার্পেল হয়েছে, কেন পার্পেল আর হোয়াইট, বিকজ পার্পেল ইজ পিওরলি ডোমিনেন্ট ওভার হোয়াইট এই কন্ডিশনে। কারণ এখানে আমি যে তোমাদের কম্বিনেশনটা বলেছিলাম যে এই কন্ডিশন যদি থাকে একটা জিনোটাইপিক কম্বিনেশনের মধ্যে, ফিনোটাইপিক কম্বিনেশনের মধ্যে, একটা ট্রেটের মধ্যে যদি থাকে, এমন একটা ক্যারেক্টার যদি থাকে, দুইটা ক্যারেক্টার যদি এটার মধ্যে দুটো ডোমিনেন্ট ক্যারেক্টার যদি প্রেজেন্ট থাকে, তাহলে আমরা ক্যারেক্টারকে পার্পেল বলতে পারবো। এখানেও দেখো এটা ডোমিনেন্ট, এটাও ডোমিনেন্ট আছে, দুটো প্রেজেন্ট আছে এটার মধ্যে ক্যারেক্টারটা, তাহলে আমরা এটাকে পার্পেল বলছি। এখানে রিসেসিভের কোনো এফেক্ট নেই, কারণ এখানে পার্পেল ইজ পিওরলি ডোমিনেন্ট ওভার হোয়াইট, ঠিক আছে। তাহলে এবার আমরা যদি ক্যারেক্টার বলি, এখান থেকে চারটা ক্যারেক্টার কি কি বের হবে দেখো একটু, লার্জ সি, লার্জ আর, লার্জ সি, স্মল আর, স্মল সি, লার্জ আর, স্মল সি, স্মল আর, ঠিক আছে। এই চারটায় আবার বের হবে। যদি আমরা গ্যামেট গুলোকে এখান থেকে সেপারেশন করি, F1 জেনারেশন করে যদি গ্যামেট সেপারেশন করে, এবার F2 করবো, ঠিক আছে। এবার F2 তে কি দেখবো আমরা, চেকার বোর্ডে যদি আমরা দেখি, সেম এখানে বসাবো গ্যামেট গুলি, তাহলে গ্যামেট গুলো আমরা বসালাম, ঠিক আছে। এবার আমরা একটু কম্বিনেশন গুলো করবো, আমরা একটু স্কিপ করবো কম্বিনেশন গুলো করার জন্য, ঠিক আছে। তাহলে আমরা কম্বিনেশন একটা একটা করে দেখাবো, তারপর লাস্টে এগুলো ক্যারেক্টার গুলো লিখবো। তাহলে দেখো যে ক্রস করার ফলে আমরা দেখেছি এই জিনোটাইপিক কম্বিনেশন গুলো, ক্রস গুলো তো আমরা আগেও করেছি, ডায়াবেটিক ক্রসের সময় মনে হয় পলিজেনিক ইউনিট সবখানে ক্রস করেছি। তাহলে ক্রস কিভাবে করতে হয় তোমরা জানো, তাহলে ক্রস করে দেখালাম এখানে। এবার দেখো আমরা যদি ফার্স্ট কম্বিনেশনে আসি, এক নাম্বার কম্বিনেশনের মধ্যে দেখো এখানে আমি যে ক্রাইটেরিয়াটা বলেছিলাম তোমাদের, যে যদি দুটোটা ডোমিনেন্ট মানে এমন যদি থাকে, দুটোটা ক্যারেক্টার যদি ডোমিনেন্ট থাকে, তাহলে এটা শুধু পার্পল কালার হয় তখন। তাহলে আমাদের কাছে দুটোটা আছে, এখানে আরো দুটা এক্সট্রা আছে যেটা আমরা দেখেছি, চারটাই ডোমিনেন্ট আছে, তাহলে এটা পার্পল কালার, ঠিক আছে। তারপর যদি সেকেন্ডটার মধ্যে আসি, সেকেন্ডটার মধ্যে দেখো ডোমিনেন্টের ক্রাইটেরিয়াটা আছে, দুটোটা ডোমিনেন্ট জিন এখানে প্রেজেন্ট আছে, তাহলে এটাও পার্পল, ঠিক আছে। এবার দেখো যদি আমরা আরেকটা মানে এগুলো বাদ দিচ্ছি আমি একটু, এবার যদি আমি এই কম্বিনেশনে আসি, যেটা আমার চোখে পড়লো আর কি ফার্স্ট, যেটা একটু পার্পল নাও হতে পারে, দেখো এখানে একটা ডোমিনেন্ট আছে, ঠিক আছে। আমাদের ক্রাইটেরিয়া কি, যে দুটোটা ডোমিনেন্ট থাকতে হবে, সিও ডোমিনেন্ট থাকতে হবে, আরো ডোমিনেন্ট থাকতে হবে, দুটো জিন এখানে একটা ট্রেটের মধ্যে ডোমিনেন্ট থাকতে হবে। তাহলে ডোমিনেন্টের মধ্যে একটা ডোমিনেন্সি আছে যে সিটা, আরটা এখানে নেই, আরটা রিসিসিভ কন্ডিশনে আছে, তাহলে আমার তো ক্রাইটেরিয়া তো এটা যে সি আর দুটোটা ডোমিনেন্ট থাকতে হবে, তাহলে এখানে যেহেতু নেই এটা হবে হোয়াইট। তাহলে পার্পল আর হোয়াইট কিভাবে হয়, কোনটার ক্ষেত্রে পার্পল হয় কোনটার ক্ষেত্রে হোয়াইট হয়, এটা আমরা দেখলাম, ঠিক আছে। তোমাদের মানে কনফিউশন দূর করার জন্য আমি আরো একটা দেখাই। দেখো এইটা তো আমরা জানি লাস্টে যেহেতু সবগুলি রিসেসিভ, আমরা কি দেখেছিলাম হোমোজাইগাস রিসেসিভ কন্ডিশনে কি হবে, হোমোজাইগাস রিসেসিভ কন্ডিশনে আমার যে ক্যারেক্টারটা প্রডিউস হবে এটা কি হবে, হোয়াইট ক্যারেক্টার, কারণ এটা কালার ছেড়ে দেয় এবং এটা ডোমিনেন্টের যে পার্পল কালারটা আছে এটা আস্তে আস্তে লুজ করতে থাকে, এই জন্য এটা
হোয়াইট কালার হবে। দেখো এবার যদি তোমাদের একটু কনফিউশন দূর করি আমি, যে একটা কম্বিনেশন তো আমি দেখালাম কিভাবে হোয়াইট ক্যারেক্টার আসে, তাহলে দেখো আমরা যেটা হোমোজাইগাস রিসিভ কন্ডিশন বলেছিলাম, যে হোমোজাইগাস রিসিভ কন্ডিশনে আমার কালারটা লুজ করে এবং একটা নতুন কালার হয় পার্পল, যে ডমিনেন্ট কালারটা থাকে এটা লুজ করতে করতে একটা হোয়াইট কালার প্রডিউস হয়। তাহলে পিওরলি যদি আমি হোমোজাইগাস রিসিভ কন্ডিশন দেখি, তাহলে এটা পিওরলি হোমোজাইগাস রিসিভ কন্ডিশন। আমার লাস্ট ক্যারেক্টারটা এটা পুরোপুরি পিওরলি হোমোজাইগাস রিসিভ কন্ডিশন। তাহলে হোমোজাইগাস রিসিভ কন্ডিশন যেহেতু, তাহলে দেখো যে এখানে দুটো ক্যারেক্টার স্মল আছে, যে সিও স্মল আরও স্মল, তাহলে এই জন্য এটা হোয়াইট হবে। এটা পুরোপুরি রিসেসিভ, কারণ এটা কালার লুজ করতে করতে, পার্পল কালার লুজ করার ক্ষেত্রে ডোমিনেন্টের কালারটা মেইন সুইট পি কালারটা লুজ করতে করতে এই হোয়াইট কালারে পরিণত হয়েছে। কারণ এটা হোমোজাইগাস রিসিভ কন্ডিশনে আমরা কি দেখেছি, যে কালারটা জিনের কালার গুলো যেগুলি থাকে এটা লুজ করতে থাকে। ঠিক আছে, তাহলে আমি বাকি কম্বিনেশন গুলো একটু স্কিপ করছি, সবগুলো আমি লিখে দিচ্ছি, তোমরা এরপরে দেখে নেবে। ঠিক আছে, আমি যদি সবগুলো কম্বিনেশন লিখলাম, তাহলে তোমরা একটু দেখো এবার যে আমরা পার্পল হোয়াইট যেগুলো বলেছিলাম যে কোনটা পার্পল কোনটা হোয়াইট, লাস্ট পর্যন্ত সবগুলো লিখলাম। ঠিক আছে, তাহলে লেখার পরে দেখো এখানে আমার পার্পল আসছে কটা দেখি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নয়টা, তাহলে বাকি 16টার মধ্যে যদি আমার 9টা আসে, তাহলে আমি জানি 7টা কি আসবে হোয়াইট। তাহলে আমরা যে কমপ্লিমেন্টারি জিন ইন্টারেকশন দেখেছিলাম, তাহলে আমাদের রেশিওটা কি আসলো 9:7। তাহলে কি আমরা প্রুভ করে ফেললাম যে কমপ্লিমেন্টারি জিন ইন্টারেকশনে যদি আমরা যে কোনো একটা এক্সাম্পল নিই, তাহলে এটা জিন ইন্টারেকশনের রেশিওটা কত আসবে 9:7। তাহলে এখানে আমরা কি বুঝলাম যে কমপ্লিমেন্টারি জিন ইন্টারেকশন। সাপ্লিমেন্টারিটা দেখি আর এই বিস্টাসিসটা দেখবো। এবার যদি আমি সাপ্লিমেন্টারি জিন ইন্টারেকশনে আসি, দেখো ফার্স্ট পয়েন্ট কি আছে, সেম পয়েন্টে শুধু একটু ডিফারেন্ট, ইনভলভস টু পেয়ারস অফ নন এলিক জিনস দ্যাট এফেক্টস দ্য সেম ক্যারেক্টার। মানে সেম ক্যারেক্টারে ওদের এফেক্ট গুলো থাকবে, আলাদা ডিফারেন্ট ক্যারেক্টারে গেলে এফেক্টটা আর পাবো না। যেমন আমি ডোমিনেন্ট ক্যারেক্টারের ভিতরে দেখেছি, ডোমিনেন্ট ক্যারেক্টারের এফেক্টটা ডোমিনেন্ট ক্যারেক্টারের মধ্যে থাকবে, আর রিসিভ ক্যারেক্টারের এফেক্টটা রিসিভ ক্যারেক্টারে থাকবে। মানে ক্যারেক্টারের যে ক্যারেক্টারে আমি ট্রেডের মধ্যে যে ক্যারেক্টার দুটো থাকবে ওইটারে একটা এফেক্ট থাকবে, বাইরের ক্যারেক্টারে কি এফেক্ট করবে না। যেমন আগেরটার মধ্যে দেখেছি যে ডোমিনেন্ট রিসিভের একটা এফেক্ট ছিল, ওইটার মধ্যে আমরা দেখবো না। ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট দেখি, ডোমিনেন্ট এলিল অফ ওয়ান অফ দ্য টু জিনস প্রডিউস এ ভিজিবল ফিনোটাইপিক এফেক্ট। মানে ডোমিনেন্ট এলিল দুটা জিনের, যদি দুটা জিনের মধ্যে ডোমিনেন্ট দুটা জিন থাকে, যদি মানে ট্রেডের মধ্যে দুটা জিন আছে, দুটা জিন ডোমিনেন্ট, তাহলে দুটা ভিজিবল ফিনোটাইপিক এফেক্ট, মানে পিওরলি ডোমিনেন্টের যে একটা এফেক্ট আছে, ওই এফেক্টটা কালারটা টোটালি আমরা দেখবো। ঠিক আছে, এবার যদি দেখি ডোমিনেন্ট এলিল অফ দ্য সেকেন্ড ডাজ নট হ্যাভ এনি ভিজিবল ফিনোটাইপিক এফেক্ট। মানে ডোমিনেন্ট এলিল, এখানে দুইটা ডোমিনেন্ট এলিল থাকতে পারে, একটা এলিলের মধ্যে দুইটা জিন বলছি, দুটা ডোমিনেন্ট সেম, আর দুইটা জিনের মধ্যেও দুটা ডোমিনেন্ট। ঠিক আছে, তাহলে কি বলছে, ডোমিনেন্ট এফেক্ট অফ দ্য ডোমিনেন্ট এলিল অফ দ্য সেকেন্ড ডাজ নট হ্যাভ এনি ভিজিবল ফিনোটাইপিক এফেক্ট। বলছে ডোমিনেন্ট এলিল যেটা সেকেন্ড থাকবে, ধরো ফার্স্ট এ বি সিডি, আরেকটা ডোমিনেন্ট দুইটা জিন, তাহলে সিডির কোনো এফেক্ট নেই। ঠিক আছে, এবির যে একটা ভিজিবল ফিনোটাইপিক এফেক্ট ছিল, এটা এটার মধ্যে নেই। যখন এবার একটা কন্ডিশন আছে, বাট হোয়েন ইট ইজ প্রেজেন্ট উইথ দ্য ডোমিনেন্ট এলিল অফ দ্য ফার্স্ট জিন, ইট মডিফাইজ দ্য এফেক্ট প্রডিউসড বাই দ্যাট জিন। যখন দুটোটা একসঙ্গে বসে, ধরো এবিসিডি চারটা ডোমিনেন্ট একসঙ্গে বসলো, তখন এটার এফেক্টে কিছুটা এটা নিজেকে প্রকাশ করতে পারে। দেখো এটা লিখেছে, বাট হোয়েন ইট প্রেজেন্ট ইন দ্য ডোমিনেন্ট এলিল অফ দ্য ফার্স্ট জিন, ইট মডিফাইজ দ্য এফেক্ট প্রডিউসড বাই দ্যাট জিন। মানে এই জিনের এফেক্টটা এটার মধ্যে কিছুটা পড়বে, মানে সেকেন্ড জিনের, ডোমিনেন্ট জিনের বা ডোমিনেন্ট এলিলের পুরোটা এলিলের এফেক্টটা নিজে কোনো সময় ফিনোটাইপ ভিজিবল করতে পারে না, মানে কোনোটা নিজেকে পুরোপুরি এক্সপ্রেস করতে পারে না। যদি আমরা ধরি এটা যেহেতু আমরা পুরোপুরি জানি যে এক্সপ্রেস করতে পারে ফার্স্ট এটা, তাহলে যখন দুটো একসাথে বসে, তখন ফার্স্টের এফেক্টটা কিছুটা সেকেন্ড ডোমিনেন্ট এলিলের মধ্যে কিছুটা পড়ে। ঠিক আছে, তখন এটা নিজের ডোমিনেন্ট বা ভিজিবল ফিনোটাইপিক কিছু ক্যারেক্টার গুলি এক্সপ্রেস করতে পারে। এইসব জিন যদি আমরা দেখি, দিস টাইপ অফ জিন ইন্টারেকশন প্রডিউস এ মডিফাইড ডাইহাইব্রিড রেশিও অফ 9:3:4। তাহলে সাপ্লিমেন্টারি যে জিন ইন্টারেকশনের আমরা রেশিওটা বলেছিলাম, ওটার যে 9:3:4 রেশিওটা, ওইটা আমরা এমন ক্রাইটেরিয়ার মধ্যে, এমন ক্যারেক্টারিস্টিক যদি কোনোখানে থাকে এক্সাম্পলে, তাহলে আমরা এটার মধ্যে দেখবো। একটা এক্সাম্পল নিয়ে দেখি আমরা কিভাবে হয়। সাপ্লিমেন্টারি জিন ইন্টারেকশনের একটা এক্সাম্পল নিই, দ্য ডোমিনেন্ট এলিল অফ এলিউরিন or brain color in males follows supplementary gene interaction। মানে এলিউরিন একটা কালার,
ঠিক আছে, যেটা আমরা গ্রিন কালারও বলি, যেটা আমরা মেজের মধ্যেই দেখতে পাবো শুধু কালারটা কি করে, সাপ্লিমেন্টারি জিন ইন্টারঅ্যাকশন একটা এক্সাম্পল। ঠিক আছে, কি এফেক্টটা করে এটা দেখো একটু। ডেভেলপমেন্ট অফ এলিউরিন কালার ইন মেজ, মানে যেটা আমরা গ্রিন কালার বলতে পারি, সেই কথাই ইজ গভর্ন বাই টু কমপ্লিটলি ডোমিনেন্ট জিন। আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে দুটো ডোমিনেন্ট জিনের এফেক্ট থাকবে, বাট কিভাবে এফেক্ট করে বা কি না একটু দেখো। ইজ গভর্ন বাই টু কমপ্লিটলি ডোমিনেন্ট জিন আর এন্ড লাস্ট পি আর। তাহলে একটা ডোমিনেন্ট জিন হচ্ছে কমপ্লিট আর, আর একটা হচ্ছে এই পি আর কম্বিনেশনটা। ঠিক আছে, দ্য ডোমিনেন্ট এলিল আর ইজ এসেনশিয়াল ফর রেড কালার প্রোডাকশন। এই যে আর ডোমিনেন্ট আরটা আছে, মানে লার্জ আর যেটা আমরা জানি, এটা কিসের জন্য দরকার, রেড কালারের জন্য। ঠিক আছে, এবার দেখো হোমোজাইগাস স্টেট অফ ইস রিসেসিভ এলিল স্মল আর আর প্রিভেন্টস দ্য প্রোডাকশন অফ রেড কালার। মানে হোমোজাইগাস রিসিভ কন্ডিশনে এটা রেড কালারটাকে লুজ করে, যেটা আমরা আগেও একটু দেখেছিলাম কমপ্লিমেন্টারির ক্ষেত্রে, তখন রেড কালারটা লুজ করে এটা হোয়াইট কালারে পরিণত হয়। ঠিক আছে, এবার দেখো দ্য জিন লাস্ট পিয়ার ইজ আনএবল টু প্রডিউস এনি কালার অফ ইটস ওন। যেটা আমরা সেকেন্ড ডোমিনেন্ট জিন বলেছিলাম, বা সরি সেকেন্ড ডোমিনেন্ট এলিল, এই ডোমিনেন্ট এলিলের মধ্যে যেহেতু এটা নিজের এফেক্টটা পুরো ভিজুয়াল ফিনোটাইপিক এফেক্টটা নিজে দেখাতে পারে না, ফিনোটাইপিক এফেক্ট দেখাতে না পারলে ফার্স্টের ফিনোটাইপিক এফেক্ট থেকে কিছু নিয়ে নিজেকে ভিজিবল করে। ঠিক আছে, যখন দুটোটা ডোমিনেন্ট এলিল এক জায়গাতে বসে, নিজে কোনো কিছু এফেক্টটা বের করতে পারে না নিজের থেকে। ঠিক আছে, তাহলে এটাই লেখা আছে দেখো, দ্য জিন পিয়ার ইজ আনএবল টু প্রডিউস এনি কালার অফ ইটস ওন। নিজের থেকে কোনো কালার প্রডিউস করতে পারে না, বাট ইট মডিফাইজ দ্য কালার প্রডিউস বাই জিন আর ফ্রম রেড টু পার্পল। বাট যখন দুটোটা একসাথে বসে এমন কম্বিনেশনে লার্জ পি লার্জ আর লার্জ পি আর, এই কম্বিনেশন যখন বসে, তখন রেড এর সঙ্গে যখন এই কালারটা বসে, তখন এটা পার্পল হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা কি দেখছি যে যখন আরটা সিঙ্গেলি থাকে ফার্স্ট ডোমিনেন্ট এলিলে, যদি আমরা ধরি যে ফার্স্ট ডোমিনেন্ট এলিল যদি এমন থাকতো, সাপোজ এমনই, তাহলে এলিলের মধ্যে এটা নিজের এফেক্ট নিজেই করতে পারে। কিন্তু এই জিনটা যখন এলিলের মধ্যে কম্পোজিশন আসে, নিজের সেকেন্ড ডোমিনেন্ট এলিলটা নিজে এফেক্টটা ভিজিবল এফেক্ট করতে পারে না, মানে নিজে ভিজিবল হতে পারে না নিজের কারণে। তো তখন যদি আমরা দুটোটাকে একসঙ্গে করে দিই এমন কম্বিনেশনে, তাহলে এটা দুটোটা মিলে এটাকে ইনফ্লুয়েন্স করে একটা ক্যারেক্টার বানিয়ে নেয়, তখন এটা পার্পল কালারে প্রডিউস হয়। ঠিক আছে, দ্য রিসেসিভ এলিল স্মল পিয়ার হ্যাজ নো এফেক্ট অন গ্রিন কালার। এটার রিসেসিভ এলিলটা, লাস্ট পিয়ারের যে রিসেসিভ এলিলটা আছে স্মল পিয়ার, এটার কোনো এফেক্ট গ্রিন কালারের মধ্যে আমরা পাবো না। ঠিক আছে, তাহলে এই আইডিয়াটা আমরা হলো। এবার আমরা ক্রসের মধ্যে দেখি। এবার যদি আমরা এক্সাম্পলটা দিয়ে ক্রসটা একটু দেখি, তাহলে দেখো কি হয়। প্যারেন্টস এর ক্ষেত্রে যদি আমি জানি রেডটা আমার কি ছিল, এই কন্ডিশনটা কি হবে, রেড। ঠিক আছে, আর হোয়াইট যখন থাকে তখন দুটা রিসেসিভ কন্ডিশনে থাকে। এবার এমন আছে। ঠিক আছে, এবার যদি আমরা এটাকে F1 জেনারেশনে দেখি, এই কালারটা কি আসবে, পার্পল। ঠিক আছে, কারণ এখন এটা দুটোটা একসাথে বসেছে, ফার্স্ট ডোমিনেন্ট এলিল আর সেকেন্ড ডোমিনেন্ট এলিল একসাথে বসার কারণে এটা কালারটা পার্পল হয়েছে। ঠিক আছে, এবার আমরা একটু চেকার বোর্ডে করে দেখি। ঠিক আছে, দেখি প্যারেন্টস এর ক্ষেত্রে রেড কোন সময় থাকবে, যখন আর গুলি বড় থাকবে আর পি আর গুলি ছোট থাকবে। ঠিক আছে, আর হোয়াইট কন্ডিশনে আর গুলি রিসিভ কন্ডিশন, মানে ছোট আর পি আর গুলি বড়। ঠিক আছে, এবার গ্যামেটে যদি আমি দেখি,
F1 এ আসবে এটা, ঠিক আছে। এই কালারটা কি হবে বলেছে, পার্পল, কারণ ফার্স্ট ডমিনেন্ট জিনের সঙ্গে সেকেন্ড ডমিনেন্ট জিনটা এখন একই পজিশনে আছে, মানে একটা কম্বিনেশনের মধ্যে আছে, তাহলে এটার কিছুটা এফেক্ট এটার মধ্যে পড়ার কারণে কালারটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। এখানে দেখো ফার্স্ট ডমিনেন্ট জিনের একটা, আর এটা হচ্ছে সেকেন্ড ডমিনেন্ট জিনের আরেকটা, ঠিক আছে। কম্বিনেশন দুটো একত্রিত হয়ে যখন একটা F1 জেনারেশন মানে অফ থেকে দেখলাম, তখন দুটোটা যখন একসাথে বসে আমরা জানি এটা কালারটা কিছু এফেক্টটা দেবে, ফার্স্টের এফেক্ট কিছু সেকেন্ডের মধ্যে পড়বে, এই জন্য কালারটা চেঞ্জ হয়ে পার্পল কালার আসে, ঠিক আছে। এবার একটু ক্রসটা করবো। দেখো ওইটার থেকে যদি আমরা গ্যামেট গুলো আলাদা করি, তাহলে চারটা গ্যামেট কি আছে, লার্জ আর লার্জ পি আর, একটা কম্বিনেশন লার্জ আর স্মল পি আর, স্মল আর লার্জ পি আর, স্মল আর স্মল পি আর, সেম এখানেও লিখবো। কম্বিনেশন গুলো হলো, এখন আমরা ক্রস করে দেখবো, ঠিক আছে। এই জায়গাটা আমি স্কিপ করছি, ক্রসটা করে তারপর ক্যারেক্টার গুলো কিভাবে এসেছে এটা বুঝিয়ে দেবো, ঠিক আছে। দেখো ক্রস করার পরে তাহলে আমরা এই জিওমেট্রিক কম্বিনেশন গুলো বেরা। এবার আমরা যদি দেখি ক্যারেক্টার কিভাবে আমরা ডিনোট করব, তাহলে দেখো শুধু আর থাকলে, যদি এখানে শুধু ডোমিনেন্ট একটাই ডোমিনেন্ট থাকে, মানে ধরো বাকিগুলো রিসেসিভ, তাহলে যদি আর থাকে আমার কোনো কম্বিনেশনে ডোমিনেন্ট আর, তাহলে রেড, ঠিক আছে। আর যদি আরো থাকে একটা ডোমিনেন্ট এলি, সরি এলির ভিতরে দুটো জিন আর আর পি আর থাকে, দুটো ডোমিনেন্ট, তাহলে এটাকে লিখবো পার্পল, আর বাকি যেগুলো আসবে এগুলো হচ্ছে হোয়াইট। তাহলে দেখো যে আমি যদি ফার্স্ট কম্বিনেশনে আসি, ফার্স্ট কম্বিনেশনের মধ্যে কি আছে, আরও আছে পি আরও আছে, দুটো ডোমিনেন্ট এখানে, ঠিক আছে। তাহলে আমি কি জানি আমার কোন ক্রাইটেরিয়াতে পড়ে, পার্পল, ঠিক আছে। এবার আমি যদি আসি কোনটা আমার রেড হবে, আমার যেটা চোখে হচ্ছে দেখো এটা, কারণ এটাতে শুধু আরটাই ডোমিনেন্ট, বাকিগুলো রিসেসিভ, ঠিক আছে। আর একটা যদি আমি দেখাই যে হোয়াইট যেটা বলেছি তোমাদের, এটা হচ্ছে লাস্টেরটা, ঠিক আছে, হোয়াইট, কারণ এখানে সবগুলো রিসেসিভ। আর তাহলে এবার বাকি কম্বিনেশন গুলো আমি স্কিপ করছি, এগুলো লিখে নিই, তারপর দেখবো রেশিওটা কেমন আসে। তাহলে এবার আমি সবগুলো লিখে নিলাম যে কোনটা ক্যারেক্টার কোনটা আসবে, কালারটা কোনটা আসবে ক্যারেক্টারে। তাহলে দেখো আমার পার্পল মানে রেশিওটা কি হিসাবে হবে, পার্পল ইজ টু রেড ইজ টু হোয়াইট, ঠিক আছে। তাহলে দেখো পার্পল কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। 9 is to red আছে 1 2 1 2 3, ঠিক আছে। আর বাকি কয়টা আছে, 1 2 3 4, তাহলে হয়ে গেল আমার 9 is to 3 is to 4, যেটা আমি জানি কি সাপ্লিমেন্টারি জিন ইন্টারেকশনের রেশিও। তাহলে সাপ্লিমেন্টারি জিন ইন্টারেকশন এখানে শেষ, এবার ডোমিনেন্ট এপিস্টাসিস দেখবো, ঠিক আছে। এবার মাস্কিং জিন ইন্টারেকশন, যেটা আমরা জানি ডোমিনেন্ট এপিস্টাসিস, এটার মধ্যে যদি আমরা দেখি, ফার্স্ট পয়েন্ট দেখো যেটা সেম সবখানে, ইনভলভস টু পেয়ার অফ নন এলিলিক জিনস, ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট, ডোমিনেন্ট এলিলস অফ বোথ দ্য জিনস আর প্রেজেন্ট টুগেদার, দুটো ডোমিনেন্ট জিন যখন একই সঙ্গে বসবে, only one is expressed, শুধু একটাই এক্সপ্রেসেবল, ঠিক আছে। এখানে the expressed dominant allele of one gene marks the expression of the dominant allele of the second gene, মানে একটা দুইটা মানে একটা কম্বিনেশনের মধ্যে দুইটা ডোমিনেন্ট এলিলের মধ্যে একটা ডোমিনেন্ট জিন নিজেকে এক্সপ্রেস করবে আর একটা জিনকে মাস্ক করিয়ে দেবে, মানে যদি আমি ধরি একটা কালা কাপড় আমার চোখের মধ্যে পরিয়ে দিল এমন, ঠিক আছে। একটা ডোমিনেন্ট জিন আর একটা ডোমিনেন্ট জিনকে মাস্ক করে দেবে, মানে একটা কালা কাপড় যদি আমি ধরি এটা পরিয়ে দিল, যাতে এটা এক্সপ্রেস নিজেকে না করতে পারে, ঠিক আছে। থার্ড পয়েন্ট দেখো,
The recessive forms of both the gene give rise to different phenotype. যে রিসেসিভ ফর্মগুলো থাকবে, ডমিনেন্টের যে রিসেসিভ ফর্মগুলি থাকবে, সেই রিসেসিভ ফর্মগুলি কি করবে, নতুন একটা ফিনোটাইপের জন্ম দেবে। The phenomenon of masking effect of one dominant gene by another gene is epistasis. মানে যে ফেনোমেনন মাস্কিং এফেক্ট অফ ওয়ান ডমিনেন্ট জিন বাই আদার জিন, মানে যে জিনটা আরেকটা জিনকে মাস্ক, মানে যে বলছি আমরা কাগজ যদি পরিয়ে দেয় তাহলে আমরা এই প্রসেসটাকে বলি বা ফেনোমেননটাকে বলি এপিস্টেসিস। ঠিক আছে? The masking gene is epistatic gene and the masked gene is hypostatic gene. মানে যে জিনটা আমার এক্সপ্রেসেবল এটাকে আমি বলি এপিস্টেটিক জিন, আর যেটা মাস্ক জিন, যেটাকে মাস্ক পরিয়ে দেয়, এটাকে বলি হাইপোস্টেটিক জিন। ঠিক আছে? তাহলে আমার এটা সেন্ট্রাল আইডিয়া যদি আমি বলি, এটা আমার মাস্কিং জিন ইন্টারেকশনের একটা সেন্ট্রাল আইডিয়া। ঠিক আছে? This type of gene interaction produces ratio of 12:3:1. 12:3:1 এ রেশিওটা আমরা মাস্কিং জিন ইন্টারেকশনে দেখতে পাবো। তাহলে আমরা ক্রসটা করে আমরা কম্বিনেশন গুলি দেখি কিভাবে আসে এটা। দেখো, এবার যদি মাস্কিং জিন ইন্টারেকশন একটা এক্সাম্পল নিই আমরা। এপিস্টাসিস ইজ অবজার্ভড ইন দ্য ডেভেলপমেন্ট অফ সিড কোড কালার ইন বার্লি। বার্লির বাইরের যে সিডের যে কোডটা আছে, বাইরের আবরণটা, ওইটার কালার যদি আমরা দেখি, ডিফারেন্স দেখি, দেখো ব্ল্যাক কালার থাকে, ব্ল্যাকটা আমরা বি দিয়ে ডমিনেন্ট দিয়ে ডিনোট করব, আর ওইটা রিসেসিভ যেটা হোমোজাইগাস রিসেসিভ কন্ডিশন থাকে ওইটা থাকে হোয়াইট, যেটা আমরা স্মল বি দিয়ে ডিনোট করব। ঠিক আছে? আরেকটা কালার থাকে যেটা ইয়েলো, যেটা আমরা সেকেন্ড ডমিনেন্ট জিন বা এলিল জানি, কম্বিনেশন যখন থাকে এলিল হয়, এটা থাকে হোয়াইট, আর ওইটা সেম রিসেসিভ থাকে হোয়াইট, মানে স্মল হোয়াইট। এখানে দেখো, কারণ যখন কালার গুলো লুজ করে, মেন কালার গুলো লুজ করলে এটা হোয়াইট হয়ে যায়। ঠিক আছে? তো তখন ব্ল্যাক এর ক্ষেত্রেও থাকে হোয়াইট, যেটা স্মল বি থাকে, শুধু ক্যারেক্টার গুলো চেঞ্জ হয় ডিসিজ কন্ডিশনে গিয়ে, আর ইয়েলোর ক্ষেত্রেও হোয়াইট থাকে, শুধু হয়ে যায় স্মল হোয়াইট। ঠিক আছে? এখন যদি দেখো আমরা প্যারেন্টের মধ্যে ক্রস করি, ব্ল্যাকের ক্ষেত্রে কি হবে এমন, কারণ দেখো যে জিন যদি থাকতে হয়, এটার জিনটা এটাকে দেবে, কারণ ব্ল্যাকের সঙ্গে ইয়েলোর একটা কম্বিনেশন আছে, এটা এপিস্টেটিক জিন আর এটা হাইপোস্টেটিক জিন। এটার কালারের কারণে এটা কোনো সময় নিজেকে এক্সপ্রেস করতে পারে না, বাট ইয়েলো চায় যে ইয়েলো নিজের ডোমিনেন্সি নিজে বানাতে, আর ব্ল্যাক চায় ব্ল্যাক নিজের ডোমিনেন্সি বানাতে। কিন্তু যখন দুটোটা একসাথে এসে পড়ে, তখন আমরা দেখি ব্ল্যাক ইজ ডোমিনেন্ট ওভার ইয়েলো। ঠিক আছে? তাহলে দেখো এখানে এটা মানে ইয়েলো নিজের রিসেসিভ কন্ডিশনের কালারটা ব্ল্যাককে দিয়ে দেয় নিজের ডোমিনেন্সি পাওয়ার জন্য। এই জন্য ইয়েলো কি করে, দেখো এখানে নিজের কালারগুলি ডোমিনেন্ট বসানোর জন্য এমন নিজেকে এক্সপ্রেস করে দেয়। এর আগের কন্ডিশন আমরা সেম দেখেছিলাম যে পি আর ওইটার সময় বসেছিল নিজের কালার এক্সপ্রেস করার জন্য আলাদা কম্বিনেশনে, মানে সেকেন্ড ডোমিনেন্ট জিনে, আর ফার্স্ট ডোমিনেন্ট জিনে কি বসেছিল রেড এর সময় স্মল পিআর গুলি, রিসেন্ট কন্ডিশন গুলি লাস্ট পিআর এর ওটা কাকে দিয়ে দিয়েছে, রেড কে। ঠিক আছে? আর রেড কি করেছে, রিসেসিভ কন্ডিশন গুলি ওকে দিয়ে দিয়েছে। নেক্সট যেটা সেকেন্ড ডোমিনেন্ট এলিল ছিল ওইটাকে রিসেসিভ কন্ডিশন গুলো দিয়ে দিয়েছে, কারণ তারা চায় যে দুটা নিজের ডোমিনেন্সি মেনটেন করার জন্য। ঠিক আছে? গেমেটসের ক্ষেত্রে এবার দেখো স্মল বি লার্জ বি স্মল ওয়াই, আর এখানে স্মল বি লার্জ ওয়াই। ঠিক আছে? ক্রস করলে F1 এ লার্জ বি স্মল বি লার্জ ওয়াই স্মল ওয়াই, তাহলে এই কালারটা কি আসবে, আমি বলেছি ব্ল্যাক, কারণ এখানে ব্ল্যাকটা এপিস্টেটিক জিন আর এটা ইয়েলোটাকে মাস্ক জিন বানিয়ে দেয়, যেটা হাইপোস্টেটিক জিন, যেটা জিন ইন্টারেকশনে এটা পাওয়ারটা কম থাকে এবং ডোমিনেন্সি শেষ পর্যন্ত এটা লুজ করে ফেলে, কারণ ব্ল্যাক ইজ ডোমিনেন্ট ওভার ইয়েলো ইন দিস কেস, and for this effect this is known as masking gene interaction. ঠিক আছে? তাহলে এবার আমরা একটু ক্রসটা করে দেখব। দেখো আমরা ক্রসটা করে কম্বিনেশন গুলো বের করে নিলাম। ঠিক আছে? আগেটার মতনে, আগেগুলোর মতনে সেম। দেখো এবার কোনটার ক্যারেক্টার কিভাবে লিখবো, যেখানে আমরা দেখবো যে ক্রাইটেরিয়ার মধ্যে থাকবে ব্ল্যাকটা মানে বিটার শুধু ডোমিনেন্ট থাকবে,
ওইটার মধ্যে আমরা কি লিখবো, মানে বিটা ডোমিনেন্ট আছে তাহলে এটার মধ্যে লিখতে হবে ব্ল্যাক। বাকিগুলো যেটাই থাকুক আমরা ওইটার দিকে লক্ষ্য করবো না, শুধু বিটা যদি বড় থাকে যে কোনো একটা এল বা জিন এর মধ্যে তাহলে আমরা এটাকে ব্ল্যাক লিখবো। কারণ ওয়াই যদি থাকে, যদি ওইটার মধ্যে ব্ল্যাক না থাকে, বি যদি বড় না থাকে, শুধু ওয়াইটা বড় থাকে তাহলে ওইটা লিখবো ইয়েলো, আর বাকিগুলি হোয়াইট হবে। ঠিক আছে, তাহলে দেখো ফার্স্ট কম্বিনেশনটা আমরা নিই যে দুইটা লার্জ বি লার্জ ওয়াই, যেহেতু ব্ল্যাক ইজ ডোমিনেন্ট ওভার ইয়েলো আমরা জানি তাহলে এটা ব্ল্যাক। ঠিক আছে, সেম এখানেও বি বড় আছে মানে ব্ল্যাক। এবার আমি ইয়েলো কোনটাকে লিখবো, দেখো এটাকে আমি ইয়েলো লিখবো, কারণ এখানে বি গুলো রিসেসিভ আছে কিন্তু ওয়াইটা আমার বড় আছে, এই জন্য এটা ইয়েলো। আর আমি হোয়াইট কোনটাকে লিখবো, এটাকে হোয়াইট লিখবো, কারণ এটা দুটোটাই রিসেসিভ কন্ডিশনে প্রেজেন্ট। ঠিক আছে, তাহলে ব্ল্যাক কোনটাকে লিখবো, ইয়েলো কোনটাকে লিখবো আর হোয়াইট কোনটাকে লিখবো দেখলাম। এবার একটু আমরা স্কিপ করি, বাকিগুলো আমরা লিখে ফেলি। ঠিক আছে, দেখো এবার আমরা কম্বিনেশন কালারগুলো লিখে ফেললাম। কালারগুলো লিখে ফেলার পরে ব্ল্যাক কোনগুলো, ইয়েলো কোনগুলি আর হোয়াইট কোনগুলি আমরা লিখলাম। এবার দেখো ব্ল্যাক কয়টা আছে, তাহলে 1 2 3 4 7 8 9 10 11 12। ঠিক আছে, তাহলে আমরা এখানে রেশিওটা কিভাবে হবে, ব্ল্যাক ইজ টু ইয়েলো ইজ টু হোয়াইট। ব্ল্যাক কয়টা দেখলাম 12টা। ঠিক আছে, আর ইয়েলো কয়টা 1 2 3। ঠিক আছে, তাহলে 3টা। আর হোয়াইট জানি আমরা একটা, কারণ যেহেতু 16 কম্বিনেশনের মধ্যে 12 প্লাস 3 15 হয়ে গেছে, বাকি একটা হোয়াইট। তাহলে আমরা যে আমাদের সিলেবাসের মধ্যে যে 3টে জিন ইন্টারেকশনের যে এক্সপ্লেনেশন গুলি আছে, কমপ্লিমেন্টারি, সাপ্লিমেন্টারি আর মাস্কিং জিন, মানে যেটা ডোমিনেন্ট এপিস্টেসিস, এটা দেখলাম। আর ইন্টারেকশনের যে আমাদের F2 রেশিও গুলো ছিল ওইটাও দেখলাম, যেটা আমাদের এন্ট্রান্সে খুব দরকার। তাহলে আজকে ভিডিও এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে।